আমন্ত্রণ প্রবাস টাইম বুলেটিনে শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান প্রধান শিরোনামগুলো। ওমানের সুলতানকে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ওমানের ড্রাইভিং লাইসেন্স সহজকরণে চালু হলো অনলাইন ট্রাফিক সেবা। করোনা রোগী মুক্ত ওমানের রুস্তাক হাসপাতাল। ওমানের উত্তর আলবাতিনায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে আনার দাবি এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল সাইদকে বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বুধবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদির সাথে টেলিফোনে আলাপকালে ডক্টর মোমেন এই আহ্বান জানান। সেই সাথে তিনি করোনার সময় বাংলাদেশের প্রায় 7 লাখ প্রবাসীকে দেখভাল করেছেন, একজনকেও চাকরিচ্যুত হয়ে দেশে ফিরতে হয়নি এবং সম্প্রতি বিমান যাতায়াত চালু করে প্রায় 40,000 আটকে পড়া শ্রমিক ফেরত নিয়েছেন বলে ওমানকে ধন্যবাদ জানান। তাছাড়া সম্প্রতি ওমানের প্রচেষ্টায় কাতার ও সৌদি আরবের মধ্যে সমঝোতা সম্ভব হয়েছে বলে ধন্যবাদ জানান ডাক্তার মোমেন। এ সময় সফলতার সাথে করোনা মোকাবেলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রশংসা করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। এই বিষয়ে তথ্য আদান প্রদান সহ দুদেশ পরস্পরকে সহযোগিতা করতে পারে বলে উল্লেখ করেন তিনি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুদেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রমান্বয়ে আরও দৃঢ় হচ্ছে। বদর আল বুসাইদি ওমানের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন। করোনার মধ্যে ওমান সরকার প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে বলেও জানান তিনি। করোনাকালীন প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতার জন্য ডক্টর মোমেন ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। এবছরের প্রথমার্ধে দুদেশের মধ্যে ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠানের বিষয়ে দুদেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেন। এই এফওসিতে দুদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে। দুদেশ সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভ্রমণের ক্ষেত্রে ভিসা অব্যাহতি প্রদান বিষয়ক চুক্তি শীঘ্রই স্বাক্ষর করবে উল্লেখ করে ডক্টর মোমেন বলেন, বাংলাদেশের পক্ষ থেকে এই চুক্তিতে স্বাক্ষর করে দ্রুত তা নির্ধারণ করা হবে। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারিকে এ বিষয়ে স্বাক্ষরকারী হিসেবে সে দেশের পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছে। ওমানে পলিথিনের বিকল্প হিসেবে বাংলাদেশে পাটজাত পণ্য আমদানির আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ডক্টর মোমেন বাংলাদেশে বিনিয়োগে রিটার্ন প্রতিবেশী দেশের তুলনায় বেশি বলে উল্লেখ করেন। তিনি এদেশের অর্থনৈতিক অঞ্চল অবকাঠামো উন্নয়নে ওমানের বিনিয়োগের প্রত্যাশা করেন, বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান। ওমানের পুলিশ দিবস উদযাপনের অংশ হিসেবে একটি অনলাইন ট্রাফিক পরিষেবা চালু করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ। পুলিশ ও শুল্ক বিভাগের মহাপরিদর্শক লেফটেন্যান্ট জেনারেল হাসান মাহসান আল সুরাইকি বিভিন্ন প্রদেশের ট্রাফিক সুরক্ষা ইনস্টিটিউটগুলোর জন্য একটি অনলাইন সিস্টেমের উদ্বোধন করেন এবং ট্রাফিক সম্পর্কিত 3টি অনলাইন পরিষেবাও চালু করেন। এর মধ্যে রয়েছে নতুন চালকদের পরীক্ষা করার জন্য একটি অনলাইন ড্রাইভিং ব্যবস্থা, ই ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য পরিষেবা এবং যানবাহন নিবন্ধনকরণ কার্ড। এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানায়, অনলাইন ড্রাইভিং পরীক্ষা সিস্টেমটির উদ্দেশ্য হলো নাগরিকরা যাতে সহজে লাইসেন্স পেতে পারে। প্রযুক্তিগত ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য প্রাথমিক পরীক্ষার সুযোগ পাবে। অনলাইন ড্রাইভিং পরীক্ষা ব্যবস্থাটি ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক ড্রাইভার পরিদর্শন সিস্টেমের প্রথম অংশ হিসেবে বিবেচিত হবে, কারণ এই সিস্টেমটির মাধ্যমে অনলাইন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে। ওমানের বিভিন্ন প্রদেশের ট্রাফিক সুরক্ষা ইনস্টিটিউটগুলোর সক্রিয়করণ ও প্রযুক্তিগত উন্নত পদ্ধতির মাধ্যমে ট্রাফিক সচেতনতা বাড়াতে যানবাহন চালকদের প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ও উন্নত ডিভাইস ব্যবহার করে দেশের ট্রাফিক সিস্টেমকে আরও উন্নত করার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ। স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আরোপের নতুন এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ চোখ রাঙালেও এর মাঝে সুখবর দিয়েছে ওমানের রুস্তাক হাসপাতালে। ইতিমধ্যে দক্ষিণ আল বাতিনার এই রুস্তাক হাসপাতালে করোনা রোগীর সংখ্যা শূন্যের কোঠায় নেমেছে। দীর্ঘ 10 মাস পর এমন দারুণ সাফল্য অর্জন করল হাসপাতালটি। টাইমস অফ ওমানকে দেয় সাক্ষাৎকারে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের পরামর্শক ডাক্তার সুলাইমান আল মেকবালি জানান, আমাদের হাসপাতালে ভর্তি সর্বশেষ করোনা রোগী গতকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আমরা ভীষণ আনন্দিত। দীর্ঘ 10 মাসের প্রচেষ্টায় আমরা এই সাফল্য পেয়েছি। গত বছরের নভেম্বরে প্রথম করোনা রোগী আমাদের হাসপাতালে ভর্তি হয়। তিনি জানান, গতকাল সুস্থ হয়ে বাড়ি ফেরত যাওয়া রোগী হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করে রোগীকে সুস্থ করেছেন। পরবর্তীতে রোগীর অবস্থা খারাপের দিকে গেলে তারা আইসিইউতে রাখেন। সুস্থ করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতি নিয়ে বলতে গিয়ে ডাক্তার সুলাইমান আল মেকবালি জানান, করোনা রোগীর চিকিৎসা এবং তাদের জীবন রক্ষার ক্ষেত্রে কঠিন মুহূর্ত পার করেছেন তারা। অনেক সময় কঠিন পরিস্থিতিতেও পড়েছেন। যারা করোনায় মারা গেছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন, সর্বশেষ রোগীর রুস্তাক হাসপাতাল ছাড়ায় তারা বেশ আনন্দিত। হাসপাতালের সকল কর্মচারী ও প্রশাসকদের ধন্যবাদ জানান তিনি।
বৃহস্পতিবার ওমানের উত্তর আল বাতিনা প্রদেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর থেকে আজ এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। বলা হয়, ওমানের উত্তর আল বাতিনা প্রদেশের বিভিন্ন এলাকায় এবং আল হাজর পর্বতের আশপাশে এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অত্র অঞ্চলের নাগরিক এবং প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। মহামারী করোনায় বিদেশে কর্মহীন এবং অবৈধ শ্রমিকদের দেশে ফেরানোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন। বুধবার রাজধানীর রেনেসা ঢাকা গুলশান হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান এসব দাবি জানান। করোনা পরিস্থিতিতে বর্তমানে প্রবাসে বৈধ বাংলাদেশিরা যেখানে দুঃসময় পার করছেন, সেখানে অবৈধ হয়ে যাওয়াদের অবস্থা আরও করুন। তাই মানবিক কারণে সরকারি ব্যবস্থাপনায় রেমিটেন্স যোদ্ধাদের দেশে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আবেদন জানান তিনি। এ সময় বন্ডের বিপরীতে সমন্বিত বিনিয়োগের ঊর্ধ্বসীমা 1 কোটি টাকা নির্ধারণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে প্রবাসীদের মরদেহ বিনামূল্যে বহন করার সুবিধা পুনঃপ্রবর্তন এবং লেবাননে অবৈধ হয়ে আটকে পড়া অসহায় বাংলাদেশিদের ফিরিয়ে আনতে স্বল্প মূল্যে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে সংগঠনটি। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি তাতেইয়ামা কবির, সাধারণ সম্পাদক কাজী সারোয়ার হাবিব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান। করোনা ভাইরাস নিয়ে হিমশিম খাচ্ছে গোটা বিশ্বের মধ্যে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ আতঙ্ক ছড়াচ্ছে। ইতিমধ্যে করোনার নতুন এই সংক্রমণ বিশ্বব্যাপী ফের ভয়াবহ রূপ নিয়েছে। সেই সাথে মধ্যপ্রাচ্যের দেশ ওমানেও ক্রমান্বয়ে ঊর্ধ্বমুখী রয়েছে করোনা। ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে আজ নতুন আক্রান্তের সংখ্যা 182 জন। মোট আক্রান্তের সংখ্যা 1,30,708 জন। সুস্থ হয়েছেন 1,22,556 জন। আজ ওমানে নতুন একজনের মৃত্যু সহ মোট মৃতের সংখ্যা 1,505 জন। বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 13 জন। এখন পর্যন্ত মোট চিকিৎসাধীন আছেন 69 জন, যার মধ্যে আইসিইউতে আছেন 29 জন। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশেও আজ বেড়েছে করোনায় মৃত্যু। আক্রান্ত গত 24 ঘন্টায় আরও 31 জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,718 জন। এছাড়া গত 24 ঘন্টায় 1,007 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মোট করোনা শনাক্ত হলো 5,19,905 জনের। নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একদিনে সুস্থ হয়েছেন 966 জন। মোট সুস্থ হয়েছেন 4,64,446 জন। বিভিন্ন দেশে অবস্থানরত সংযুক্ত আরব আমিরাতের অভিবাসীরা আগামী 31 মার্চের মধ্যে দেশটিতে ফিরতে পারবেন। সমস্ত অভিবাসীদের অবশ্যই প্রয়োজনীয় বৈধ আবাসিক ভিসা, রেসিডেন্সি ও বিদেশি বিষয়ক জেনারেল ডিরেক্টরের অনুমোদন লাগবে বলে জানানো হয়েছে। 6 জানুয়ারি দৈনিক খালিজ টাইম সূত্র থেকে আরও জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের বৈধ ভিসা আছে, কিন্তু 180 দিনেরও বেশি সময় দেশের বাইরে অবস্থান করছেন এমন প্রবাসীদের চলতি বছরের 31 মার্চ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এছাড়াও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে, দুবাইয়ের বাইরে 180 দিনের বেশি সময় অবস্থান করা যাত্রীরা 20 মার্চ 2021 সালের মধ্যে ফিরে আসতে পারবেন। অবশ্য ভিসা বৈধ থাকতে হবে এবং জিডিআরএফ এর অনুমোদন লাগবে। এই ঘোষণাটি নিজ দেশে আটকে থাকা সংযুক্ত আরব আমিরাত প্রবাসীদের জন্য বিশাল সুখবর বলে মনে করেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই এর নেতারা। প্রেস ক্লাব সূত্র থেকে জানা যায়, এখনও কয়েক হাজার প্রবাসী বাংলাদেশে আটকে আছেন, তাই সুযোগটি সবাইকে কাজে লাগানোর আহ্বান জানান তারা। কাতারে বাংলাদেশি মালিকানাধীন কোম্পানিগুলোতে শ্রমিক সংকট দেখা দিয়েছে। করোনার কারণে দেশে ছুটিতে গিয়ে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে বাংলাদেশ সরকার ও দূতাবাসের আরও উদ্যোগী হওয়ার তাগিদ প্রবাসী ব্যবসায়ীদের। 2022 সালে ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্যাপক অবকাঠামো উন্নয়নের কাজ চলছে কাতারে। এই উন্নয়ন কাজে যুক্ত বাংলাদেশি মালিকানাধীন কোম্পানিগুলোতে অধিকাংশ শ্রমিক বাংলাদেশি। কাতার প্রবেশে কম ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের নাম না থাকলেও দেশটির সরকারের বিশেষ অনুমতিপত্র নিয়ে কিছু সংখ্যক প্রবাসী ফিরেছেন, তবে আটকে পড়াদের বড় একটি অংশ এখনও ফিরতে পারেনি। এসব কোম্পানিগুলোতে কর্মরত বহু প্রবাসী করোনার কারণে দেশে ছুটিতে গিয়ে আটকে পড়েছেন। দক্ষ শ্রমিকরা আটকে পড়ায় কোম্পানিগুলোতে দেখা দিয়েছে শ্রমিক সংকট। সমস্যার সমাধানে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে বাংলাদেশ সরকার ও দূতাবাসের সহযোগিতা চাইলে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। রিক্রুটিং এজেন্সির আড়ালে থাকা প্রতারক চক্রের কারণে আকাশচুম্বী অর্থ গুনেও বিদেশে গিয়ে অবৈধ হয়ে যান বহু বাংলাদেশি। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে সুনাম, অন্যদিকে যোগ্যতা থাকলেও মিলছে না প্রত্যাশিত কাজ। রাজধানীর গুলশান আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন প্রবাসী বাংলাদেশের সংগঠন এনআরবি সিআইপি নেতারা। তারা বলছেন, বেশিরভাগ সময় জনবল চাইলে ভুয়া প্রশিক্ষণ সনদ দিয়ে লোক পাঠায় রিক্রুটিং এজেন্সিগুলো। এতে চাহিদা অনুযায়ী দক্ষ জনবল না পেয়ে অনেককেই কাজ দেন না মালিকপক্ষ। বাধ্য হয়ে অবৈধ অভিবাসী তকমা কায়েম রাখতে হয় বিপুল সংখ্যক বাংলাদেশিকে। আর এই প্রবণতা সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। খোঁজ নিয়ে জানা যায়,
বাংলাদেশ থেকে অভিবাসীদের সবচেয়ে জনপ্রিয় গন্তব্য মধ্যপ্রাচ্য। 1.5 কোটি প্রবাসীর প্রায় 70 ভাগই থাকেন এই অঞ্চলের সৌদি আরব, ওমান, কাতার, আরব আমিরাতের মতো দেশগুলোতে। ঢাকা থেকে এসব দেশের ওয়ান ওয়ে বিমান টিকিট কম বেশি 50,000 টাকার মধ্যেই, ভিসা ফি, মেডিকেল চেক আপ মিলে সর্বোচ্চ 1 লাখ টাকার মধ্যেই শেষ হওয়ার কথা অভিবাসন ব্যয়। কিন্তু বাস্তব চিত্র দেখে আঁতকে উঠবেন যে কেউ। ক্ষেত্র বিশেষে জমি জমা কিংবা গহনা বিক্রি করে মধ্যপ্রাচ্যে যেতে এক একজনকে গুনতে হয় কমপক্ষে 4 থেকে 5 লাখ টাকা। ইউরোপ, আমেরিকায় যা দ্বিগুণ থেকে 3 গুণ। অথচ ভারত, নেপাল কিংবা পাকিস্তানেও এই খরচ 4 ভাগের 1 ভাগ। সরকারি হিসেবে বাংলাদেশ থেকে প্রশিক্ষণ সহ সিঙ্গাপুরের অভিবাসন খরচ 2,62,270 টাকা, সৌদি 1,65,000 টাকা, মালয়েশিয়া 1,60,000 টাকা, লিবিয়া 1,45,780 টাকা, বাহরাইনে 97,780 টাকা, সংযুক্ত আরব আমিরাতে 1,07,780 টাকা, কুয়েতে 1,06,780 টাকা, ওমানে 1,0780 টাকা, ইরাকে 1,29,540 টাকা, কাতারে 1,780 টাকা, জর্ডানে 1,02,780 টাকা, মিশরে 1,20,780 টাকা, রাশিয়া 1,66,640 টাকা, মালদ্বীপে 1,15,780, ব্রুনাইয়ে 1,20,780 টাকা এবং লেবাননে 1,17,780 টাকা। কিন্তু এই পরিসংখ্যান শুধু কাগজে কলমে, বাস্তবে এই টাকায় বিদেশে পাড়ি দেওয়ার কথা কল্পনাও করতে পারেন না অভিবাসীরা। প্রবাসীরা বলছেন, দালাল চক্রের অতিরিক্ত মুনাফার লোভের কারণে খরচ কমে না বিদেশ যাত্রার। সরকারি নীতি আর কঠোর পদক্ষেপের অভাবে যা দিন দিন বাড়ছেই। আবার এত অর্থ খরচ করেও কারো কারো কপালে জোটে অবৈধ তকমা। এসব দুরবস্থার কথাই উঠে এলো ওই সংবাদ সম্মেলনে। অর্থনীতিবিদরা বলছেন, বিদেশমুখী শ্রমিকদের ব্যয় আর দক্ষতা ব্যবস্থাপনায় দরকার সরকারের সমন্বিত উদ্যোগ। যৌক্তিক খরচে বিদেশে শ্রমিক পাঠাতে দক্ষতা এবং যে দেশে যাবেন ওই দেশের সরকারের সঙ্গে আলোচনা দুটি বাড়াতে মূল ভূমিকা রাখতে হবে সরকারকেই। প্রবাসীদের সংগঠন রেমিটেন্স ফাইটার্স অব বাংলাদেশের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি সংগঠনটির ফাউন্ডার এম রহমান মাসুমের সভাপতিত্বে এবং আলী আমজাদ খানের পরিচালনায় এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে 2021 সালের 71 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও মানবাধিকার ব্যক্তিত্ব AM জিয়া হাবিবা হাসান। এছাড়াও কানাডা থেকে যুক্ত ছিলেন কমিউনিটি লিডার ও বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব আজহারুল হক। অনুষ্ঠানে অতিথিগণ প্রবাসীদের নেতাদের উদ্বেগ প্রকাশ করেন, সেই সাথে সংগঠনটির আগামী পথ চলার দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন নবগঠিত কমিটির বিশেষ উপদেষ্টা জিয়াউল আফসার, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ খান, মিজান ফরহাদি, সাংগঠনিক সম্পাদক ইসমাইল ভুইয়া, বাংলাদেশ বিষয়ক সম্পাদক AR টিটু প্রমুখ। ওমানের সর্ববৃহৎ ইসলামিক সাংস্কৃতিক সংগঠন ইসলামিক সাংস্কৃতিক ফোরাম ওমানের 2020-21 সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। মূল উদ্দেশ্য ইসলামিক সংস্কৃতি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি রক্ষা করা ও দেশীয় সুস্থ সংস্কৃতি প্রবাসীদের মাঝে তুলে ধরার মধ্য দিয়ে দীর্ঘদিন যাবৎ ওমানে কাজ করে যাচ্ছে সংগঠনটি। ইতিমধ্যে সংগঠনটির ওমানের বাংলাদেশি কমিটির মাঝে সর্ববৃহৎ ইসলামিক সাংস্কৃতিক সংগঠন হিসেবে প্রসিদ্ধ লাভ করেছে। মঙ্গলবার ওমানের মাত্রা অঞ্চলের একটি রেস্টুরেন্টে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে হাফেজ মাহবুবুর রহমানকে তৃতীয়বারের মতো সভাপতি ও মোস্তফা কামালকে সহসভাপতি, সাদাত হোসেন ভাসানীকে সাধারণ সম্পাদক করে 21 সদস্যের কমিটি গঠন করা হয়। এতে 5 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ রাখা হয়েছে। ওমানের বিশিষ্ট ব্যবসায়ী শেখ সেলিমুল্লাহ সেলিম, হাজি ইউসুফ মোল্লা, মাওলানা মীর আহমেদ মিরু, মাওলানা মিজানুর রহমান ও মাওলানা ওবায়দুল করিমকে উপদেষ্টা করা হয়েছে। নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছে ওমানের বিভিন্ন রাজনৈতিক ও সমাজসেবী সংগঠনের নেতারা। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probastimes.com, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।